হাত থেকে নৌকার দাঁড়টা একপাশে ছুঁড়েই ফেলে দেয় জলধর। মনের মধ্যে অনেকটা রাগ জমে রয়েছে তার। শুধু শুধু বউটা আজ সকালে ঝগড়া করলো। জলধরের তো কোনো দোষ নেই, সে না হয় একটু বেশি ঘুমায়। আসলে একবার ঘুমিয়ে পড়লে তার ঘুম সহজে ভাঙে না। এছাড়া সে আর করেছেটা কি? রাতের বেলা জোরে বৃষ্টি নেমেছিল যখন, তখন ঘরের চালের ফুটো দিয়ে জল এসে ঘরের মেঝে এমনকি বারান্দার মাটি পর্যন্ত ভিজে। বউয়ের ডাকে তার ঘুম ভাঙেনি, এমনকি বৃষ্টির জল গায়ে এসে পড়লেও তার ঘুম ভাঙেনি। শুধু যখন ঘুম ভেঙেছে, দেখেছে গোটা বিছানাটা জলে ভিজে রয়েছে। তার বউ নাকি ঘরের চাল থেকে ভেসে আসা জলে সারা রাত ভিজেছে। এতে জলধরের দোষ কোথায়? ডিঙির উপরে থাকা ছোট্ট একটা মাটির ডালাকে জলের মধ্যে ফেলে দিয়ে জলধর বলল, ধুর, এসব আর ভালো লাগে না ছাতা। প্রতি বছর বর্ষা আসার আগে এই খড়ের চাল আগে পাল্টাও, তারপরেও আবার এই খড়ের চাল বেয়ে বেয়ে ঘরের ভেতরে জল পড়বে। কবে যে একটা টালির বাড়ি হবে কে জানে, আর কবে যে এই টালি কেনার মতন সামর্থ্য হবে আমার কে জানে। শুনেছি ওই গঞ্জের কাছে কম দামে নাকি ভালো টালি পাওয়া যায়, সেখানে কি একবার খোঁজ করতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে দাঁড়টা আবার হাতে তুলে নেয় জলধর। রাগ করিবা কি হবে, বাড়িতে তো ফিরতেই হবে। পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে অনেকক্ষণ আগে। চারপাশটা আধার নামতে শুরু করেছে। আধার নামলে এই বিজল দহের কাছে জল আর আকাশের মধ্যে ফারাক বোঝা যায় না। বিজল দহের এই দিঘিটা তো আর ছোট নয়। দাঁড়টা জোরে জোরে টানছিল জলধর। আর ঠিক তখনই বিজল দহের একপাশে যে ছোট পোড়া জমি আছে, সেই জমির কাছ থেকেই যেন হাসির শব্দটা শুনতে পেল জলধর। কে যেন হাসছে। হাসির শব্দটা মাঝে মাঝে যেন থেমেও যাচ্ছে। কোনো রকমে দাঁড়টাকে বিজল দহের দিকের পার ঘেঁষে নিয়ে গেল জলধর। তারপরে দাঁড়ে শব্দ না করে জলে আস্তে আস্তে দাঁড় বাইতে বাইতে পোড়া জমির দিকে আরও একটু এগোতেই আধো অন্ধকারে দেখতে পেল কি যেন একটা নড়াচড়া করছে। ডিঙিতে একটা হ্যারিকেন আছে, সেটা এবার জ্বালাতে হবে। আকাশে যে চাঁদ রয়েছে তা মেঘে ঢাকা ছিল বলে ভালো করে কিছুই দেখা যাচ্ছিল না। এইবার মেঘটা সরে যেতেই পোড়া জমির দিকে চোখ দিয়ে তাকাতেই জলধরের বুকের হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। পোড়া জমিটার একপাশে বিজল দহের দিকের দিঘির ধার ঘেঁষে কে যেন একটা তার দিকে পিছন ফিরে উপুর হয়ে বসে আছে, আর তার সামনে কালো রঙের কি যেন একটা পড়ে আছে। জলধর একটা শব্দ শুনতে পাচ্ছিল, একটা কচ কচ শব্দ যেন তার কানে এসে লাগছিল। শুধু তাই নয়, তার সঙ্গে যেন কেউ কিছু একটা খাওয়ার সময় যেমন মুখ থেকে তৃপ্তির শব্দ করে, তেমনভাবে তৃপ্তির শব্দ করছিল। কতদিন পেট ভরে কিছু খাইনি, আজ আমার বড় শান্তি হলো, আজ পেট ভরেছে। কথাগুলো কেমন যেন অস্পষ্ট, জড়ানো। জলধর ভালো করে শুনতে পেল না। হাতের দাঁড়টা কোনো রকমে তুলে ধরে বলল, এ এ কে 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 রে ওখানে? সত্যি করে বল, সত্যি করে বল, ওখানে কে? জলধরের কথায় শব্দটা বন্ধ হলো। তারপর সেই পেছন দিকে ঘুরে থাকা মূর্তিটা যেন আস্তে আস্তে উঠে দাঁড়ালো। জলধরের মনে হলো ওই মূর্তিটা সাধারণ মানুষের চেয়ে প্রায় 1.5 গুণ লম্বা। এত লম্বা কোনো মানুষ হতে পারে না, আর যদিও বা হয় তাহলে এই বিজল দহের আশেপাশে আছে বলে তো জলধরের জানা নেই। হ্যারিকেনটা জ্বালিয়ে নিলেই ভালো হতো। কথাটা ভেবে জলধর দাঁড়টাকে শক্ত করে চেপে ধরে। ছায়ামূর্তিটা উঠে দাঁড়িয়ে পেছনের দিকে ঘুরতেই চাঁদের আলোয় তার মুখটা ভালোভাবে দেখতে পায় জলধর। গোটা মুখে রক্ত ছড়িয়ে রয়েছে। লম্বা লম্বা সাদা হিংস্র দাঁতগুলো যেন মুখ থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে।
কিন্তু জলধরের দিকে তাকিয়ে সে কিন্তু তেমন কিছু বলল না, শুধু বিভৎস মুখে সামান্য হেসে হাতের কাছে লেগে থাকা রক্তটা চাটতে চাটতে বলল, কি করবো বল জলধর, বড্ড খিদে পেয়েছিল তো, তাই চাউলটাকে হাতের সামনে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না। অন্ধকার না হলে তো কিছু খেতে পারি না, গোটা দিন অপেক্ষা করতে হয়। জলধরের মনে হলো গলাটা কেমন যেন চেনা চেনা লাগলো। তাছাড়া ছায়ামূর্তিটার পরনে কিছু নেই, গোটা শরীর যেন উলঙ্গ। কিন্তু এতটা দূর থেকে অন্ধকার বলেই ভালোভাবে কিছু বোঝা যাচ্ছে না। মুখটা চাঁদের আলোয় অল্প বোঝা গেলেও জলধর চিনতে পারল না, কারণ তার গোটা শরীরে যেন দগদগে ঘায়ের মতো কি যেন রয়েছে। তাছাড়া মাথার চুলগুলো বেশ লম্বা লম্বা, জট পাকানো। মুখের গোঁফ দাড়িতে সমস্ত কিছু জড়িয়ে মুখটা ভালোভাবে বোঝা যায় না। লম্বা চুল মুখের পাশে এসে পড়েছিল, সেখানেও রক্ত লেগেছিল। নিজের হাত দিয়ে নিজের মাথার চুলের একটা গোছা এক টানে ছিঁড়ে নিজের মুখে ঢুকিয়ে দিল সেই ছায়ামূর্তি। তারপর চিবোতে চিবোতে কেমন যেন থুতু মেশানো গলায় বলল, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন জলধর? আয় আয়, আমার সঙ্গে খাবি আয়। ছাগলের মাংস খেতে বড় ভালো লাগছে, মাংস, রক্ত। কথাটা বলতে বলতে সেই ছায়াটা পেছনের দিকে ঘুরে ছাগলের আধ খাওয়া শরীরটা তুলে ধরল। আর সেটা দেখে জলধরের বুকের ভেতরে হৃৎপিণ্ডের কম্পনটা বন্ধ হয়ে গেল। মনে হলো তার বমি এসে যাবে। সে আর দাঁড়াতে পারল না। সেখানে নৌকা যেদিকে যায় সেদিকেই নিয়ে চলল। পেছন থেকে সেই ছায়ামূর্তিটা হাসতে হাসতে বলতে লাগলো, বড্ড খিদে রে জলধর, বড্ড খিদে। আরে তোমাদের কি খিদে পায় না নাকি? তোমরা তো এতক্ষণ ধরে আমার কাছে এসে গল্প শোনো, তা আজকে যখন সুযোগ পেয়েছি, মানে আজকে যখন আমার চেনা একজন এসেছিল, তখন তাকে কিছু টাকা দিয়ে তোমাদের জন্য তেলে ভাজা, একটু মিহিদানা আর একটু রাবড়িও আনিয়েছি। তাহলে তোমাদের এই আপত্তিটা কোথায়? যদি আপনার পয়সার আগের মতো থাকতো, খদ্দেরের লাইন লেগে থাকতো, বাড়ির সামনে জুড়ি গাড়ি দাঁড়াবার জায়গা পেত না, তাহলে আমরা আপত্তি করতাম না। কিন্তু একবার ভাবতে হবে তো আপনার খদ্দেরের অবস্থাটা। মধুসুন্দরী দেবী বলেছিলেন কখনো খাওয়া পড়ার অভাব হবে না। আমার যদি খাওয়ার অভাব না হয় তাহলে তোমাদের চিন্তা কিসের বলো তো? তাছাড়া আমার আর কেই বা আছে বলো দেখিনি? এক চারিমা ছিল, তারও বিয়ে দিয়ে দিয়েছি। সে সুখে শান্তিতে ঘর করছে। এখন তো আমার মরেও শান্তি। আর বলো না, এই আজ সকালে পরপর দুটো খদ্দের হয়েছিল, বেশ ভালো পয়সাও আমদানি হয়েছে। তাই চেনা শোনা বন্ধু স্থানীয় লোক যখন এলো, তখন তাকে দিয়ে তোমাদের জন্য এই আনিয়েই রাখলাম। তোমরা আমার জন্য এত করো, আর তোমাদের জন্য আমি করব না? কিশোরী কিন্তু কোনো কথা বলছিল না। সামনে রাখা তেলেভাজার ঠোঙা থেকে তেলেভাজা তুলে নিয়ে মুখে পুরে দিয়েছিল। ওর মনে যে কি চলছিল বুঝতে পারলাম না। আমিও আর কথা না বাড়িয়ে একটা তেলেভাজা তুলে নিয়ে মুখে পুরেছি। এমন সময় কিশোরী বলল, আপনার প্রসার যখন ফিরতে শুরু করেছে তাহলে তো ভালো কথা। তবে সেই খুশিতে আজ কিন্তু আমাদের একটা ভালো গল্প বলতে হবে। অনেক দিন বেশ তেমন ভয়ের গল্প শোনাননি। আজ এমন ভয়ের গল্প বলবেন যেন রাতের অন্ধকারে বাইরে বেরোতে ভয় হয়। তারানাথ এই কথায় সামান্য হেসে উঠে বলল, এমন কিছু হয় না বুঝলে হে। ভয়ের গল্প কিংবা এমন ভয়ের কথা হয় না যা শুনলে রাতের বেলা অন্ধকারে তোমরা ভয় পাবে।
তোমরা তো এখন আর ছোট নও, তোমরা অনেক বড় হয়েছো, সমস্ত কিছু শিখেছো। তাছাড়া ভয়ের গল্প কোনটা আর কোনটা ভালো গল্প তা আমি বলতে পারি না। যখন যা মনে পড়ে তখন তোমাদের সেই কথাটাই বলে দিই। তবে তোমরা যখন বলেছো তখন আজ একটু তেমনই বিপদের গল্প বলার চেষ্টা করব তোমাদের। বিপদের গল্প শুনতে তোমাদের ভালো লাগে। ওই যে কথায় বলে না, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। সর্বনাশ আর যাই হোক, তারানাথ যখন মুখে একবার বলেছে তখন সে তেমন কোনো গল্প বলবে তা আমরাও জানি। তেলেভাজা শেষ করে ঘটির জলে হাত ধুয়ে গামছায় মুখ মুছে একটা পাসিং সিগারেটের পরপর 3টে লম্বা টান দিয়ে তারানাথ বলতে শুরু করল। বেশ কয়েক বছর আগের কথা, ঠিক কোন সময়ের কথা তা মনে পড়ছে না, তাই সে কথায় যাচ্ছিও না। আসল কথাই বলি, সেবার আমারই এক বন্ধুর সাথে তার বাড়িতে বেশ কয়েকদিন থাকার জন্য গিয়েছিলাম। বন্ধু বলতে আমার গ্রামে আমাদের সঙ্গেই থাকতো। তারপর একটু বড় হতে সে তার বাবার সঙ্গে কি কারণে যেন গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। সে আবার গ্রামে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করলো, অনেক জোড়াজোড়ি করলো, কিছুতেই আমায় ছাড়তে চায় না। তাই বাধ্য হয়ে মায়ের আপত্তি না শুনে বন্ধুর সঙ্গে বেরিয়ে পড়লাম তার বাড়ির উদ্দেশ্যে। কিছুটা হাঁটা পথে, কিছুটা গরুর গাড়িতে করে গিয়ে এবং বাকিটা রেলগাড়িতে চেপে প্রায় 2 দিনের পথে গিয়ে পৌঁছলাম তার বাড়িতে। গ্রামের নাম নন্দনপুর। প্রত্যন্ত গ্রাম যাকে বলে, নন্দনপুর তখন ছিল তেমনই। আমিও গ্রামে বড় হয়েছি, অথচ তারপরেও বলছি প্রত্যন্ত গ্রাম। তার মানেই বুঝতে পারছো সেই গ্রামের অবস্থা কেমন। তবে সেই গ্রামে দেখার মতো কিন্তু অনেক কিছুই ছিল। ছিল মস্ত বড় একটা দিঘি। সেই দিঘির এপারে দাঁড়িয়ে দিনের বেলাতেও ওপার ভালোভাবেই দেখা যায়। একটা বড় খোলা মাঠ ছিল, সেই মাঠে সবুজ ঘাস জমে আছে। যেদিকেই চোখ যায় ধানের জমি। একটা মস্ত বড় অশ্বত্থ গাছও ছিল। সেই অশ্বত্থ গাছ যে কত বছর ধরে সেখানে রয়েছে সে কথা কেউ জানে না। বন্ধুর সঙ্গে এখানে ওখানে ঘুরতে ঘুরতে প্রায় 3টে দিন কেটে গেল। চতুর্থ দিন বাড়ির দেওয়ার কাছে বসে সকালে কি যেন খাচ্ছি, এমন সময় দেখি বন্ধু চিন্তিত মুখে উঠোনের এক পাশে পায়চারি করছে। তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কি হলো? সকাল সকাল মুখের এমন অবস্থা কেন? ও, তোমাদের তো বলাই হয়নি আমার বন্ধুর নাম। আমার বন্ধুর নাম ছিল অমল চন্দ্র বিশ্বাস। তাকেও অমল বলেই বলছি। অমল আমায় বলল, কাল রাতে আমাদের গ্রামের ওই জলধর মাঝি নৌকা নিয়ে ফেরার সময় বিজলদয়ের দিকের ওই দিঘির ঘাটের কাছে কি যেন একটা দেখেছে। কি যেন একটা দেখেছে মানে কি কি দেখেছে? আরে আমি যদি সে কথা জানতাম তাহলে কি তোকে সে কথা বলতাম না? আমি তো নিজেও জানি না, জলধর নিজেও তো ভালোভাবে কিছু বলতে পারছে না। হ্যাঁ, একটা কাজ কর, তুই আমার সঙ্গে চল। জলধর বাড়িতেই আছে, আর তার তো ভীষণ ভয় টয় পেয়ে কাল রাত থেকে একেবারে জ্বর। তার কাছে গিয়ে তুই নয় বরং সব শুনতে পাবি। আর দেরি করলাম না। মনের ভেতরটা কেমন যেন কু ডেকে উঠল। বন্ধুর সঙ্গে জলধরের বাড়িতে গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে। ভীষণ জ্বর তার। বিছানার কাছে বসে তার বউ তার মাথায় জল পট্টি দিচ্ছে। গ্রামের 2-1 লোক জড়ো হয়েছে। আমার পরনে লাল রঙের রক্তাম্বর, তাই আমায় দেখে তারা পথ করে দিল। ঘরের ভেতরে ঢুকতেই দেখি জলধর জ্বর থাকা অবস্থায় আমার পা জড়িয়ে ধরতে গেল। আমি তাকে শান্ত করে বিছানায় আবার শুয়ে দিয়েই বললাম, আহা, তোমার শরীর ভালো না, এখন উঠতে হবে না, তুমি শুয়েই থাকো। বলো, ব্যাপারটা কি হয়েছে? কাল রাতে আমি নৌকা নিয়ে ফিরে আসছিলাম যখন,
তখন বিজলদহের দিকের ওই যে পোড়া জমি আছে সেখানে দেখে কে যেন একটা মানুষের যে লম্বা, দেখলাম একটা লোক ছাগলের নাড়ি ভুড়ি ছিঁড়ে তার শরীর থেকে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমাকেও সে মাংস খেতে বলেছিল, এমনভাবে কথা বললো যেন মনে হলো সে আমায় চিনি। কিন্তু অমন বিভৎস মূর্তি আর অমন মুখ আমি এর আগে কখনো দেখিনি। এমন কিছু একটা দেখেছে যা মানুষ নয়, অন্য কিছু, কিংবা অলৌকিক কোনো শক্তি। আমি বললাম, এর আগে এমন কিছু কখনো দেখেছিলে তোমরা? মানে তোমাদের এই গ্রামে কি কেউ কখনো এরকম জিনিস দেখেছিল? না সাধু বাবা, আমাদের গ্রামে তো এমন কিছু ছিল না। আমি তো অনেক রাতে নৌকা নিয়ে ঘাটের দিক থেকে কিংবা ওই উল্টো দিকে পশ্চিম পাড়ার ঘাট দিক দিয়ে ঘুরে ঘুরে এই আমাদের ঘাটে ফিরে আসি। কখনোই কিন্তু ওরকম কোনো কিছু দেখিনি। কাল যে কি হলো, ওটা মানুষ হতে পারে না সাধু বাবা। জলধর ভীষণ ভয় পেয়েছিল, তাই সে এলোমেলো ভাবেই অনেক কিছু বলতে লাগলো, কিন্তু তার সেই কথা থেকে বোঝার মতো কিছুই নেই। আমি আর অমল বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে সে অমল চিন্তিত মুখে বলল, কি হলো বলতো? আমাদের গ্রামে তো এমন কিছুর কথা আগে কখনো শুনিনি। গ্রামে সাধু আর ওঝা এসেছে দেখে সঙ্গে সঙ্গে ভূত চলে এলো নাকি? অমলের মজা করার অভ্যেস ছোটবেলা থেকে। আমি তাকে সাবধান করে দিয়েই বললাম, খবরদার অমল, আমি ভূত তাড়াইও না, কিংবা আমি ওঝাও নই। আমি একজন সাধক, আমি সাধনা করি। এসব ভূত তাড়াবার কাজ কিন্তু আমি করি না। আহা, রেগে যাচ্ছিস কেন? বিপদ যে কিছু একটা হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। এখন কি করা যায় বলতো? এবার জলধর দেখেছে, এরপরে যদি অন্য কেউ দেখে, গ্রামে মহিলা, বয়স্ক, বাচ্চা সবাই তো রয়েছে, কারো যদি বিপদ ঘটে যায়। অমলের কথাটা মিথ্যে নয়। গ্রামে বয়স্ক মানুষের সংখ্যাও অনেক। তাছাড়া বাচ্চারা এদিক ওদিকে খেলতে যায়। আগেই বলেছি, গ্রামটা বেশ প্রত্যন্ত, ফাঁকা জায়গায় বেশি, তাই কখন কি বিপদ ঘটে যায় তা বলা যায় না। কিন্তু আমারও তো কিছু করার নেই। আরো 2 দিন এভাবেই কেটে গেল। তারপরের দিন শুনতে পেলাম গ্রামে আরেকজন নাকি সেই অদ্ভুত মূর্তিটাকে দেখেছে। এইবার আর চুপ করে থাকতে পারলাম না। অমলকে নিয়ে তার কাছে গিয়ে পৌঁছালাম। এইবার যে দেখেছে সে একজন মেয়ে মানুষ। সে যা আমাদের বলল তার কথাটা দাঁড়ায় অনেকটা এরকমই। রাতের বেলা হ্যারিকেন নিয়ে সে ঘরের বাইরে বেরিয়েছিল। সে গোয়াল ঘরের কাছে গরুগুলো চেঁচামেচি করছিল। সেই শব্দ শুনেই সে বাইরে বেরিয়ে আসে, আর তখনই দেখতে পায় গোয়াল ঘরের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। দুবার ডাকাডাকি করেও যে দাঁড়িয়ে আছে তার সাড়া না পেয়ে সে একটা লাঠি নিয়ে উঠোনের কাছে পা রাখতেই ওই মূর্তিটা পিছনের দিকে ঘুরে তাকায়। তখন সে দেখে যে তার গোটা শরীর যেন জুড়ে রয়েছে কিসে। তার 2 চোখ টকটকে লাল, মুখে লম্বা লম্বা দাঁতগুলো মুখ থেকে বাইরে বেরিয়ে আসছে। সে লাঠি নিয়ে এগিয়ে গেলেই তাকে দেখে ভয় পিছিয়েই আসে। তারপর চিৎকার করে ওঠে, আর চিৎকার শুনে বাড়ির লোকেরা এবং আশেপাশের কয়েকজন লাঠি আর হ্যারিকেন নিয়ে বেরিয়ে আসার আগেই সেই ছায়ামূর্তিটা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই ছায়ামূর্তি নাকি বারবার বলছিল, বড্ড খিদে পেয়েছে আমার, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দে। সর্বনাশ! খিদে পেয়েছে? ওই মহিলা ঠিকমতো শুনেছিল তো? সেই ছায়ামূর্তি খেতে চেয়েছিল তার কাছে। সে তো আমাদের কাছে এই কথাই বলেছিল, কিন্তু বাকিরা ব্যাপারটা কিছু বুঝতে না পারলেও আমার কেমন যেন সন্দেহই হলো। সেদিন অমলকে নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে খোঁজ করবার চেষ্টা করি। গ্রামের মধ্যে মাসখানেকের মধ্যে কেউ মারা গেছে নাকি, কিন্তু না, মাসখানেকের মধ্যে কেউ মারা যায়নি। যদি কেউ মারা গিয়েও না থাকে তাহলে অশরীরী আত্মা এলো কি করে? কিছুই বুঝে উঠতে পারছিলাম না।
এইভাবেই আরো 2 দিন কেটে যায়। এদিকে আমি তো আর এক জায়গায় বসে থাকার মানুষ নই। আমার মন চঞ্চল হয়ে উঠতে লাগলো। কবে এখান থেকে বেরিয়ে পড়বো সেই ভাবছি, কবে আবার সাধু সঙ্গ করবো সেটাও ভাবছিলাম। গ্রামের পথে পথে ঘুরবো, শ্মশানে ফাঁকা জায়গায় দিন কাটাবো, কোনো তন্ত্র সাধনার সুযোগ পেলে বসে পড়বো, এই সবই ভেবে চলেছি। এর মাঝেই একদিন রাতে আমি নিজে দেখতে পেলাম সেই বীভৎস মূর্তিটাকে। আপনি নিজে দেখতে পেলেন? মানে যেই মূর্তি ওই মহিলার কাছে কিছু খেতে চেয়েছিল তাকে আপনি দেখতে পেয়েছিলেন, কিন্তু আপনি তাকে দেখলেন কি করে? মানে আপনার তো সেই দেহবন্ধন, তারপর মধুসুন্দরী দেবী মাতুপাগলির আশীর্বাদ আপনার কাছে আছে, তাহলে সে এলো কেমন করে? আরে আমার কথা আগে ভালো করে শোনো, আমায় একটু বলার সময় তো দাও নাকি? সব সময় অধৈর্য হয়ে পড়লে কি করে হবে বলো তো? যা বলতে বসেছি তা আমায় বলতে দাও দেখিনি বাপু। অমলের বাড়িতে পাশাপাশি 2 বড় ঘর ছিল, একটা রান্নাঘরের জায়গা। অমল আর তার স্ত্রী ঘুমোতো পাশের ঘরে। আমার জন্য তার একটা ঘর বরাদ্দ করেছিল। সেই ঘরটা ছিল বাইরের দিকে, তার জানালা দিয়ে বাড়ির পেছনের দিকটা দেখা যায়। তাছাড়া বাড়ির সামনের দিকটা বারান্দা ধরে একটু এগিয়ে গেলেই ছোট মতো উঠোন, তারপর গ্রামের রাস্তা। রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই কি একটা কারণে ঘুমটা ভাঙতেই বুঝতে পারলাম কিছু একটা ঢুকেছে। সেটা শুভ শক্তি না অশুভ শক্তি বুঝতে না পারলেও সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে পড়লাম। ঘরের ভেতরে একটা হ্যারিকেন জ্বালানো ছিল, সেটা কখন যেন নিভেও গেছে। আমি আস্তে আস্তে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে আজও অন্ধকার, চাঁদটা একপাশের আকাশে যেন অবহেলায় হেলে রয়েছে। আলো দিয়ে পৃথিবীকে উজ্জ্বল করতে চাইছে না, তবুও যেন সামান্যটুকু হয়েই যাচ্ছে। সেই আলোতেই চোখে পড়ল বাড়ির দরজার বাইরে যেখানে বাঁশের বেড়াটা শেষ হয়েছে, ঠিক তার পাশের আধা জঙ্গলের মতো জায়গাটা দিয়ে কে যেন হাঁটতে হাঁটতে পেছনের দিকে চলে যাচ্ছে। আমি মনে মনে বুঝতে পারলাম এই হলো সেই ছায়া মূর্তি। এর শক্তির প্রভাবটাই আমি বুঝতে পারছি। আমিও আর দেরি করলাম না, ঘরের দরজা খুলে তাড়াতাড়ি বারান্দার কাছে বেরিয়ে এলাম। ততক্ষণে বাইরে থেকে চাপা একটা হাসির শব্দ ভেসে আসছে, আর তার সঙ্গে কিছু একটা বলছে, সেটাও বুঝতে পারলাম, কিন্তু কি বলছে সেটা ঠাহর করতে পারলাম না। আস্তে আস্তে বাড়ির চৌহদ্দির কাছে সেই বাঁশের বেড়াটা ধরে আমি এগোতে লাগলাম পেছনের দিকে। সেই ছায়া মূর্তিটা পেছনের দিকে হাঁটতে হাঁটতে অনেকটা চলে গেছে তখন। তারপরে একটা গাছের তলায় যেন চুপ করে বসেছে। অল্প আলোয় আমি তাকে দূর থেকে দেখতে পাচ্ছিলাম। সেখানে বসে সে যেন কি একটা করছে। তারপর একটা হাসির শব্দের সঙ্গে সঙ্গে তার কথা আমি ভালোভাবেই শুনতে পেলাম। বড় খিদে পেয়েছে, আজ আমার মন ভরে খাবো। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই যেন মুরগির ডাক শুনতে পেলাম। যেন একটা মুরগি হঠাৎ করেই চিৎকার করে উঠছে, আর ঠিক তখনই তার মুখ থেকে একটা হিংস্র গলা বেরিয়ে এলো। চুপ কর বলছি, কেউ যেন শুনতে না পায়, চুপ কর। অবাক হয়ে গেলাম আমি। বাঁশের ধার ঘেঁষে আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম ব্যাপারটা দেখার জন্য। এমন ভাবে পেছন ঘুরে আছে, সামনে কি হচ্ছে তা দেখা যায় না। আমি বাঁশের বেড়ার কাছ থেকে একটু পেছনের দিকে সরে এসেছি, এমন সময় পেছন থেকে অমলের গলা শুনতে পেলাম। আরে তারানাথ, তুই এখানে কি করছিস? ঠিক তখনই আমার সামনের সেই ছায়া মূর্তিটা মুহূর্তে এক ঝটকায় পেছনের দিকে ঘুরে তাকালো, আর তারপরই এক লাফে উঠে গেল গাছের উপর। গাছের মাথাটা একবার নড়ে উঠল,
আমি তখনই বাঁশের বেড়া যেখানটায় উচ্চতা কম রয়েছে সেই জায়গাটা দিয়ে একদম গাছের কাছে এগিয়ে গেলাম। তারপর পেছনের দিকে ঘুরে চিৎকার করে অমলকে বললাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা হ্যারিকেন নিয়ে আয়। আমার কথা শুনে বোধ হয় অমল কিছু একটা সন্দেহ করেছিল, তাই সে আর দেরি না করে তাড়াতাড়ি ঘরে গিয়ে একটা হ্যারিকেন নিয়ে এলো। তারপর সেই হ্যারিকেন নিয়ে অমল গিয়ে সেই গাছের কাছে দাঁড়ালেই আমি সেখানে যাই, যাতে আমরা দুজন একসঙ্গে গেলে সে পালিয়ে যেতে না পারে। দেহবন্ধন করাই ছিল। অমলের দেহবন্ধন করে দিয়ে গাছের কাছে এগিয়ে গিয়ে হ্যারিকেনে গোটা গাছটা খুঁজে ফেললাম, কিন্তু কোথাও কিছুই নেই। এই তারনাথ, এইটা কি? এখানে দেখ। অমল যে ভয় পেয়েছে তার গলা শুনেই বোঝা গেল। হ্যারিকেনের আলোয় অমলের আঙুল লক্ষ্য করে নিচের দিকে তাকিয়ে দেখি একটা মুরগির ছিন্ন ভিন্ন শরীর পড়ে আছে। তার অর্ধেকটা যেন কেউ কামড়ে কামড়ে খেয়েছে, বাকিটুকু তখনও বাকি রয়েছে। আমি শুধু ঠান্ডা গলায় বললাম, জলধর মিথ্যে কথা বলেনি, তার মানে ওই মূর্তিকেই দেখেছিল। কিন্তু এটা কে? ছাগল, তারপর মুরগি। তারানাথ, তারানাথ, আমার একটা সত্যি কথা বলতো, ওরা আবার মানুষের মাংস খেতে চাইবে না তো? আপনার বন্ধু মিথ্যে বলেনি, আমি ওটাই ভাবছিলাম। মানুষের মাংসের দিকে আবার ওই বিভৎস মূর্তির হাত পড়বে না তো? তোমরা এ কথা ভাবছো হে, তবে আমি তখন অন্য কথাই ভাবছিলাম। কি মুহূর্তে হঠাৎ করে গ্রামের এমনভাবে তার আবির্ভাবই হলো কি করে? গ্রামে মাসখানেকের মধ্যে তো কেউই মারা যায়নি। সে রাতে অমল আর আমার চোখে ঘুম এলো না। অমলের স্ত্রীকে এই ব্যাপারে কিছুই বলাও হলো না, তাতে সে হয়তো ভয়ই পাবে। পরদিন আমি, অমল, জলধর এবং আরও গ্রামের দুজন যাদের সঙ্গে অমলের বেশ চেনা জানা রয়েছে, সবাই মিলে আশেপাশের গ্রামগুলোয় খোঁজ খবর করতে শুরু করলাম। আশেপাশের গ্রামে মাসখানেকের মধ্যে কিংবা তার আগে কেউ অপঘাতে মরেছে কিনা। মাসখানেক হওয়ার কথা নয়, তার কমই হওয়ার কথা, কারণ যেভাবে সে ফিরে এসেছে তাতে বোঝা যায় তার মৃত্যু খুব বেশি দিন হয়নি। কিন্তু অদ্ভুতভাবে আশেপাশের গ্রামেও খোঁজ নিয়েও মাসখানেকের মধ্যে কেউ মরেছে সে কথা জানা গেল না। অমলের বাড়ির দেওয়ার কাছে আমরা সবাই বসে রয়েছি, কিছুই বুঝে উঠতে পারছি না যে কি করব। এমন সময় দলের মধ্যে থেকেই একজন বলে উঠল, আচ্ছা, আমাদের গ্রামের ওই মনু পাগলের কথা মনে আছে? মনুকে কিন্তু অনেকদিন হলো দেখা যায় না। কি যে হয়েছে মনুর, গেলটা কোথায়? মনুকে তা তখন আমি জানতাম না, কিন্তু মনুর কথা উঠতেই সকলে যেন সচকিত হয়ে উঠল। অমল বলল, হতে পারে, এইটা মনে হয় হতে পারে। মনুর চেহারাটাও বেশ ভালো ছিল, তারপর শেষের দিকে কেমন যেন শুকিয়ে গেছিল, আর মনুর গায়ে তো চাকা চাকা ঘা হয়েছিল, তাই না? হ্যাঁ, ঠিক কথা। আমার এখন মনে পড়ল, মনু অমনভাবেই আমায় ডাকতো। তবে মনু কোথায় গেছে সেটা তো জানি না। নিশ্চয়ই মনুর কিছু হয়েছে। মনুর খোঁজ করো তোমরা সবাই। যদি মনুকে না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে সেই আত্মা মনুরই। আর এরপরে সবাই একটু সাবধানেই থাকবে, বিশেষ করে সবার বাড়ির গরু, ছাগল, মুরগি, হাঁস এই সমস্তকেই সাবধানে রাখতে হবে। সে কিন্তু যে কোনো কিছুই নিয়ে যেতে পারে খাওয়ার জন্য। কথাগুলো শুনতে অদ্ভুত মনে হলেও আমার অভিজ্ঞতা, আমার তন্ত্রজ্ঞান এটাই বলেছিল যে ওই অশরীরই কারোর ক্ষতি করতে চাইছে না। সে শুধু কোনোভাবে নিজের পেট ভরাতে চাইছে। কিন্তু এমনটা কেন হলো সেটাই আমার জানতে হবে। প্রায় 2 দিন ধরে মনুর ব্যাপারে খোঁজ খবর চলল, কিন্তু কেউ তাকে দেখেনি। সে যে গ্রামের বাইরে গেছে সে কথাও কেউ বলল না। তবে একজন জানালো সে তাকে শেষবার ওই
বিজলদহের কাছে ওরা জমির কাছেই দেখেছিল। জলধরও প্রথমবার তাকে যেখানে দেখতে পেয়েছিল ঠিক সেখানেই। সেদিন সন্ধেবেলায় আমরা ওই বিজলদহের পোড়া জমির কাছে যাব বলে স্থির করলাম। বাকিদের কাউকে সঙ্গে নেওয়া হলো না। আমি, জলধর আর বিমল মিলে সন্ধ্যার পর ওই পোড়ো জমির কাছে দিঘির জল ভেঙে অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করেই চলেছি, চাঁদটা আস্তে আস্তে মাথার উপরে উঠে এলো। অপেক্ষা করতে করতে যে কতক্ষণ সময় কেটে গেছে তা আমি নিজেও জানি না। দিঘির দিক থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসছে। পুরো জমির দিকে নজর রেখে চলেছি আমরা। এমন সময় প্রথমে একটা হাসির শব্দ শোনা গেল। আর তারপরেই চোখ চলে গেল সেই পুরো জমিটার দিকে। দেখি পুরো জমিতে জলের ধারে কে যেন এসে দাঁড়িয়েছে। জলধর বলে উঠল, মনু, মনু তুই? পুরো জমিটার কাছ থেকে শুধু কিছু কথা ভেসে এলো, কিন্তু ভালোভাবে কোনো কিছুই দেখা গেল না। আমি মনু, কিন্তু তোরা এখন এখানে কেন এসেছিস? চলে যা, চলে যা বলছি। অন্ধকারে আমার সামনে আসবি না। অন্ধকার হলে যে আমার বড্ড খিদে পায়, তখন আমার কিছুই মাথায় থাকে না। তোদের তোদের হাড় মাংস রক্ত কামড়ে খেয়ে ফেলার আগে চলে যা, চলে যা বলছি। এই কথায় জলধর আর অমল বেশ ভয় পেয়েই গেল। আমি ডিঙির উপর কোনো রকমে দাঁড়িয়ে গলা তুলে বললাম, কিন্তু তুই এখানে কেন এসেছিস? আর কেন এইভাবে গ্রামের মধ্যে ঘুরে ঘুরে গ্রামের মানুষদের পোষা মুরগি, গরু, ছাগলগুলোকে খাচ্ছিস? হ্যাঁ, তাহলে কি খাবো? তোকে খাবো? তোর রক্ত মাংসকে আমার পেট ভরাবো? আমার পেটের ভেতর যে বড্ড খিদে, পেটের ভেতরে আগুন জ্বলে। ভেবেছিলাম মরে গেলে পেটের আগুন নিভে যাবে, কিন্তু আগুন যে নেভেনি। তোকে কে মেরেছে? আর কেন তুই এইভাবে আবার মৃত্যুর পরেও ফিরে এসেছিস? মনু উত্তর দিল না। হঠাৎ করেই পেছনের দিকে ঘুরে দাঁড়ালো। তারপর অদ্ভুতভাবে চিৎকার করতে লাগলো, খিদে পেয়েছে আমার, বড্ড খিদে পেয়েছে। মাংস চাই, কাঁচা মাংস, রক্ত আমায় খেতে দে, এক্ষুনি খেতে হবে। কথা বলতে বলতে সে পোড়া জমির দিক দিয়ে গ্রামের দিকে অদৃশ্য হয়ে গেল। আমাদের ডিঙিটা আস্তে আস্তে ঘাট ছেড়ে গ্রামের ঘাটের কাছে এসে লাগতেই হুড়মুড় করে নেমে পড়ল অমল। আমি নামার পরে জলধর নৌকাটা একপাশে বেঁধে রেখে আমার কাছে এসে কাঁপতে কাঁপতে বলল, মনুর যে এমন দশা হয়েছে তা তা তো আমি ভাবতেও পারিনি সাধু বাবা। কিন্তু এমনটা কি করে হলো? মনু তো এমন ছিল না। তারানাথ, মনু এমন ছিল না। মনু আমাদের গ্রামেরই এক পাগল ছিল। কেউ খেতে দিলে ও খেতে পেত, কেউ না দিলে পেত না। গ্রামের এখানে ওখানে জঙ্গলে মাঠে পড়ে থাকতো, আর তার গোটা শরীরে ঘা হয়ে গেছিল। সেই ঘা সব সময় ধকধক করতো আর রক্ত পুঁজ বেয়ে বেয়ে পড়তো। গ্রামের কারোর বাড়িতে মনু গেলে ওকে কেউ ঠাঁই দিত না, আর খাবার দেওয়া তো অনেক দূরের কথা। মনু চিৎকার করতো, কান্নাকাটি করতো, উঠোনের মাটিতে শুয়ে। অমল তার কথা শেষ করতে পারল না। অদ্ভুতভাবে সে শান্ত হয়ে গেল। জলধরও কিছু বলল না। বুঝতে পারলাম কিছু একটা ব্যাপার আছে, তাই ওদের নিয়ে সে রাতে বাড়িতে ফিরে এলাম। পরদিন সকালে উঠে জানা গেল গ্রামের শেষের দিকে যদু ঘোষালের একটা ছোট্ট বাছুরকে কাল রাতে কারা যেন গোয়াল থেকে বার করে নিয়ে গেছে। তারপর তার মৃতদেহটা পাওয়া গেছে একটা গাছের ওপরে। তার শরীরটা অর্ধেকটা কেউ খেয়েছে, আর বাকিটুকু গাছের ওপরে ঝুলিয়ে দিয়ে গেছে। গোটা বিজলদহ গ্রাম কেমন যেন চঞ্চল হয়ে উঠল এই ঘটনায়। কিন্তু আসলে মনুই যে এই সমস্ত কাজ করছে সে কথা আমি বেশ ভালোই জানি। জলধর কিংবা অমল কাউকে এ বিষয় নিয়ে কিছুই বললাম না।
কারণ সবাইকে এই সমস্ত কথা বললে শুধু শুধু ওরা ভয়ই পাবে, তাতে আমার সমস্যাটা আরো বাড়বে। আমি খুঁজছিলাম সমাধান, কিভাবে এই বিপদ থেকে বিজলদহ আর আমার বন্ধু অমলের পরিবারকে রক্ষা করা যায়। বিজলদহ গ্রামে এইভাবে প্রায় 2 সপ্তাহ কিংবা তার বেশি সময় আমার কেটে গেছিল। সেদিন সন্ধ্যেবেলায় অমল আর আমি বসে রয়েছি দাওয়ার কাছে। এমন সময় অমলের স্ত্রী এসে বলল, তোমরা আমায় খবর না দিলে কি হবে? আমি ঠিক বুঝতে পেরেছি, ওটা মনুর কাজ। মনু মরার সময় পেটে হয়তো অনেক খিদে নিয়ে মরেছিল, তাই মরে গিয়েও শান্তি পায়নি। কিন্তু তুমি কি করে জানলে যে ওটা মনু? আর মনু যে মরেও শান্তি পায়নি তাই বা তোমায় কে বলল? আমাদের গ্রামের লোকেরা মনুকে খুব ভালোবাসতো প্রথম, কারণ ও পাগল ছিল, কিন্তু কাউকে কোনো কটু কথা বলতো না, আর কাউকে মারতও না। বাচ্চা ছেলেপেলের দলকেও সে ভালোবাসতো, ছেলেরা ওর সঙ্গে খেলাও করত। কিন্তু হঠাৎ একদিন মনুর বাবা সাপের কামড়ে মারা গেল। বাবার মৃত্যুর পর তার মাও মারা গেল জ্বরে। কিছুদিনের মধ্যেই মনু ওর বাবার সঙ্গে ওর মাকেও হারালো। তারপর মনু একা হয়ে গেল। প্রথম কয়েক বছর তো একাই চালিয়েছিল সব কিছু, কিন্তু তারপর আস্তে আস্তে ওর মাথাটা খারাপ হয়ে যায়। তার বাড়ি ঘর সব কিছু জঙ্গল হয়ে রয়েছে। সে এখানে ওখানে ঘুরে বেড়াতো। বাড়িতে এলে মাঝে মাঝে আমি ওকে খেতেও দিতাম, কিন্তু কতটুকুই বার করতাম। একদিন ওর গায়ে সমস্ত ঘা দেখা গেল। গোটা শরীর থেকে ফুটো ফুটো হয়ে রক্ত আর পুঁচ বেরিয়ে আসে। গ্রামের এক কবিরাজ তার দেখার চেষ্টা করল, কিন্তু তাতে কিছুই হলো না। সেই ঘা আরও বাড়তে লাগলো। দেখতে দেখতে ওর গোটা শরীরে, এমনকি গোটা মুখেও সেই ঘা দেখা গেল। তারপর থেকে মনুকে গ্রামের লোকেরা একদম পছন্দ করতো না। ও বাড়ির কাছে এলে ওকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিত, এমনকি ছেলে পেলেগুলো ওর সঙ্গে আর মিশত না। জানিস তারানাথ, এখনো মনে আছে সেদিন সকাল থেকে বৃষ্টি হয়েছিল। মনু যখন বাড়ির কাছে এলো তখন ধানের চাষ নিয়ে চিন্তায় ছিলাম। যদি বৃষ্টি টানা 3 দিন হয় তাহলে পাকা ধান সমস্ত মাঠে জলে ডুবে যাবে। মনু এসে ঢুকলো বাড়ির ভেতরে। আমি বসেছিলাম, আমার দিকে এগিয়ে এলো। তাকে দেখতে পেয়ে বললাম, ছি 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 ছি, আবার তুই এসেছিস? বলেছি না তোর গায়ে ঘা হয়েছে, এখানে আসবি না। দুটো খেতে দাও বাবা, দুটো খেতে দাও আমাকে, বড় খিদে পেয়েছে। 3 দিন হয়ে গেল কিছু খাইনি, পেটের ভেতর বড় ব্যথা হয়, বড় খিদে পায়। দুটো খেতে দাও। কোথাকার কোন অজাত কুজাত এইখানে এসে ঠেকেছে। সব আমার বাড়িতেই কেন? যা এখান থেকে, যা। তাড়িয়ে দিও না বাবা, খিদে পেয়েছে বড়, কষ্ট হয় যে। তোমাদের তো অনেক আছে, সবাই আমায় একটু দিলে কিছু হবে না। একটু খেতে দাও আমায়। আমি রান্নাঘরে ছিলাম, দরজার কাছে এসে দাঁড়ালাম। আপনি তো জানেন আমার কোনো সন্তান হয়নি। মনুকে আমি ছোট থেকেই দেখছি, একটা মায়া পড়ে গেছিল ওর ওপর। আমি বারান্দার কাছে এসে বেরিয়ে বললাম, আহা, ওকে ওভাবে তাড়িয়ে দিও না। ও না হয় উঠোনের কাছেই বসুক না, ওকে ওখানেই খেতে দিই। হ্যাঁ মা, দাও, উঠোনের কাছেই আমার খেতে দাও। আমি কাউকে ছোবো না, খেয়েই চলে যাব। আমি কলা পাতা নিয়ে আসি। হ্যাঁ, কলা পাতায় খেতে দাও। তবে রে, তোকে না বেরোতে বললাম বাড়ি থেকে? বেরো এখান থেকে বলছি, বেরো। অমল কেমন যেন অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়েই বলল, কি যে হয়েছিল মাথার ভেতর বিশ্বাস কর তারানাথ, বিশ্বাস কর। আমি এমন মানুষই নই, কিন্তু সেদিন কি যেন হয়ে গেছিল। মাঠের অতটা ফসল যদি জলে ডুবে যায় তাহলে অনেক টাকার লোকসান। আমরা চাষি, আমাদের ওই গোটা বছরে ধানের টাকার উপরে নির্ভর করে থাকতে হয়। মাথায় কিসের যে ভূত চাপলো, বারবার মনুকে চলে যেতে বললাম, কিন্তু মনু আমার একটা কথাও শুনল না। তাই রাগের মাথায় রোয়াক থেকে নেমে এসে মনুর পিঠ লক্ষ্য করে মারলাম এক লাথি। অমলের মুখের কথাটা শুনে আমি অবাকই হয়ে গেলাম। অমলকে আমি ছোটবেলায় দেখেছি, এখনো দেখেছি,
অমল সরল মনের মানুষ, খুবই শান্ত মানুষ। তবে বাবার কাছে ছোটবেলায় শুনতাম যে শান্ত মানুষেরা কোনো কোনো সময় রাগ করলে তারা এতটাই অশান্ত হয়ে যেতে পারে যে আমরা তা ধারণাও করতে পারি না। অমলের স্ত্রী আমার পাশে বসেই আঁচলে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে ফেলল। আর অমল বলল, তারানাথ, বড় ভুল করেছিলাম, সেদিন বড় ভুল করেছিলাম। ছেলেটা বোধহয় বড্ড অভিমান করেছিল। আমি অমনভাবে লাথি মারার পরেও জল ভরা চোখে হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলেছিল, আমার বাবা মা বেঁচে থাকলে আমায় আজ এমন দিন দেখতে হতো না। তোমার বাড়ি খেতে চাইলাম আর তুমি আমায় লাথি মারলে। চলে যাওয়ার আগে মনু শুধু একবার দীর্ঘশ্বাস ফেলেছিল, আর কিছু বলেনি। কথাটা বলেই তারানাথ কিছুক্ষণ চুপ করে বসে রইল। আমি আর কিশোরী দুজনেই যেন অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। যে কিশোরী প্রত্যেক কথায় প্রশ্ন করে, সমস্ত কিছুর যুক্তি তর্ক দিয়ে বিচার করতে চায়, সেও কেমন যেন চুপ করে রইল কিছুক্ষণ। আমরা জানতে চাইছিলাম তারপর কি হলো, কিন্তু সেটা মুখে বলার মতো ধৃষ্টতা বোধ হয় করতে পারলাম না। তারানাথ কিছুক্ষণ পরে গলার স্বর বদলে বলল, বুঝতে পেরেছিলাম মৃত্যুর আগে মনু শুধু পেটে নয়, তার মনেও অনেক খিদে জমেছিল। ছোটবেলায় বাবা মাকে হারাবার পরে গ্রামের মানুষদের কাছে যেটুকু সে পেত, তার গোটা শরীরে ঘা হওয়ার পর থেকে সেটুকুও হারিয়ে ফেলেছিল। সামান্য একটা রোগ গোটা গ্রামের লোকের কাছে মনুকে পরিবর্তন করে দিয়েছিল। তবে বুঝতে পারলাম মনু কোনো কারণে গ্রামের কারোর ক্ষতি করতে চায় না, তাই সে আমাদের ছেড়ে দিয়েছিল। তবে এর পরেও একটা দুর্ঘটনা ঘটেই গেল। পরদিন সকালে অমলের মুখের থেকে খবরটা শুনতে পেলাম, মনু গ্রামের উত্তরের দিকে একটি জোয়ান ছেলেকে মেরেছে। তার পেটের কাছ থেকে আর বুকের কাছ থেকে রক্ত মাংস হাড় বের করে খেয়েছে। মৃতদেহটা ফেলে রেখেছে একটা পচা ডোবার জলের মধ্যে। অমল আর আমি ছুটে গেলাম তাকে দেখতে। গিয়ে দেখি পচা ডোবার জলের মধ্যে ছেলেটার পা থেকে হাঁটু পর্যন্ত দেখা যায়, বাকি কোনো কিছুই আর দেখা যায় না। বাকি সমস্ত কিছু কাদায় ঢাকা রয়েছে। তার মাথা থেকে হাঁটু পর্যন্ত নাকি পচা ডোবার মধ্যে কেউ গেঁথে রেখেছিল। মনে মনে স্থির করলাম, মনু যতই কষ্ট পেয়ে মারা যাক না কেন, এইভাবে তাকে ছেড়ে রাখা যায় না। ওকে ছাড়া মানে গ্রামের এই বিপদ। আজ রাতেই আমি ওকে আটকাবো। সেই মতো আমি, অমল আর জলধর মিলে একটা পরিকল্পনা করলাম। কিন্তু আপনি নিশ্চিত কি করে যে এই ছেলেটাকে যে মারা হয়েছে তা মনুরই কাজ? তার গোটা শরীরে অজস্র আঘাতের চিহ্ন ছিল। তার পেটের কাছ থেকে কেউ যেন বেশ কিছু মাংস খুবলে খুবলে খেয়ে রেখেছিল। কাঁদায় তার গোটা শরীর ঢাকা থাকলেও রক্ত লেগেছিল তার গোটা শরীরে, তাই বুঝতে খুব একটা অসুবিধে হয়নি। সেদিন দুপুরের দিকে আমি, অমল আর জলধর মিলে গিয়ে পৌঁছালাম সেই পোড়ো জমির কাজটায়। ওইখানে জলধর প্রথম তাকে দেখেছিল, এমনকি সেদিনও তাকে ওইখানেই প্রথম দেখা গেছে। বুঝতে পারছিলাম ওই জায়গার সঙ্গে কোনো একটা তার সূত্র লেগেই রয়েছে, তাই সেখানে গিয়েই পুরো জমির চারপাশে ভালো করে খুঁজে দেখলাম। এমনকি মাটিতে কোথাও যদি কেউ তার মৃতদেহ চাপা দিয়ে রাখে সেটাও খুঁজে দেখলাম। না, কোথাও কিছু নেই। জলধর খুঁজছিল পুরো জমির একপাশে জঙ্গলের মধ্যে, অমল জলের দিকে, আর আমি জমির মধ্যে কোথাও মাটিতে চাপা দেওয়া আছে কিনা সেটাই দেখছিলাম। এক সময় জলধর চিৎকার করে উঠল। চিৎকার করে সে জঙ্গলের মধ্যে ছিটকে পড়েছে বলেই মনে হলো। আমি আর অমল দৌড়ে গেলাম সেই দিকেই। দেখি জলধর একপাশে ছিটকে গিয়ে পড়ে ভয়ে থরথর করে কাঁপছে। অমল তাকে গিয়ে তুলল। আমি এগিয়ে গেলাম জঙ্গলমন্ত জায়গাটার দিকে।
আর সেখানে দেখি একটা মৃতদেহ পড়ে রয়েছে। তার গোটা শরীরটা এমনভাবে পৌঁছে গেছে যে তার শরীরের কোনো কিছুই ভালোভাবে বোঝা যায় না, তবে তার গোটা শরীরে দগদগে ঘায়ের মতো কিছু রয়েছে। পচে যাওয়া ছাড়াও তার গায়ের রক্ত পুঁজ মিলেমিশে একাকার হয়ে রয়েছে। সে মৃতদেহটা যে কি বিভৎস হতে পারে তোমরা সে কথা বিশ্বাসও করতে পারবে না। তার গোটা শরীর উলঙ্গ, তার মুখের কাছ থেকে কোনো এক সময় যেন গ্যাঁজলা বেরিয়ে এসেছিল, সেটাও বোঝা যাচ্ছে অল্প অল্প। পিছনের দিকে তাকিয়েই আমি বললাম, আচ্ছা অমল, তুই মনুকে শেষবার কবে দেখেছিলিস? মাসখানেক আগে হবে। তার মানে মাসখানেক আগেই জঙ্গলের মধ্যে মনু মরেছে, আর তার মৃতদেহটা এমনভাবেই এখানে পড়ে আছে, আর সেই কারণে সে মুক্তি পায়নি। চল, এই মৃতদেহটাকে আগে পোড়াতে হবে। এমন দেহ তো এত সহজে নিয়ে যাওয়া যায় না, তাই গ্রামের লোক ডাকতেই হলো। তারপর কাপড়ে মুড়ি দিয়ে সেই মৃতদেহ মাচায় করে নিয়ে যাওয়া হলো গ্রামের শ্মশানে। সেখানে নিয়ে গিয়ে মৃতদেহ পোড়াতেও ঝামেলা। গোটা মৃতদেহ পচে গলে এমন হয়েছে যে জ্বলতেই চায় না। মাটির তেল দিয়ে কাঠ দিয়ে অনেক কষ্ট করে সেই মৃতদেহ পোড়াতে পোড়াতে প্রায় সন্ধে হয়ে গেল। আমি শ্মশানের একদম শেষ প্রান্তে একটা গাছের তলায় বসে আছি। আমার পাশে অমল আর তার পাশে জলধর। আমরা কথা বলছি, এমন সময় অমল গালে হাত দিয়ে চমকে উঠল। তার গালে কি যেন একটা পড়েছে। ওপরের দিকে তাকাতেই অমলের মুখ থেকে যে চিৎকারটা বেরিয়ে এসেছিল সেটা আমার সারা জীবন মনে থাকবে। অমলের চিৎকার শুনে উপরের দিকে তাকাতেই দেখতে পেলাম গাছের উপরে কে যেন বসে আছে। অদ্ভুত লাল দুটো টকটকে চোখে সে আমাদের দিকেই দেখছে। আমাদের দিকে তাকিয়েই সে বলল, কি ভেবেছিলি আমায় পুড়িয়ে দিবি? তার আগে তোদের আমি খাবো। বড় খিদে পেয়েছে, আর শেষবারের মতো খেয়ে নি, একটু পরেই তো শেষ হয়ে যাবে সব। সে ঝাঁপ দিয়ে পড়লো অমলকে লক্ষ্য করে। অমল ছিটকে গেল এক পাশে, জলধরও সরে গিয়েছিল। আমি এত কিছুর মধ্যেও দেহ বন্ধন করতেই ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম মৃতদেহ তো পুড়েই যাবে, দেহ বন্ধন করে আর কি বা হবে। তাকিয়ে দেখলাম অমল একটু একটু করে পেছনের দিকে সরছে, আর তার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে সেই বিভৎস মূর্তি। জলধর চিৎকার করতে করতে ছুটে গেছে শ্মশান যাত্রীদের দিকে। আমি ঠায় সেখানে দাঁড়িয়ে রয়েছি, কি করব কিছুই বুঝতে পারছি না। অমলের মুখ থেকে কোনো কথাই আর বেরুচ্ছে না। সেই বিভৎস মূর্তিটার মুখে শুধু একটা কথাই শোনা যাচ্ছে, বড্ড খিদে পেয়েছে রে, বড্ড খিদে পেয়েছে। সেদিন তোর বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলি না, জানিস সেদিন খিদের চোটে ওই পোড়া জমির কাছে শাক পাতা খেতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে ছটফট করতে করতে মরেছি। কেউ আমায় খুঁজতে যায়নি, আর যেই তোদের গ্রামের একজন বলল, অমনি তোরা সবাই মিলে চলে এলি আমায় খুঁজতে। আমায় তুলে এনে চিতায় পোড়াতে শুরু করেছিস, অথচ যদি কেউ না মরতো তাহলে তাহলে আমায় তোরা খুঁজতেও যেতিস না। বাবা, আমায় 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 বিশ্বাস কর মনু, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আসলে আসলে সেদিন চাষের জমি আর সমস্ত কিছুর চিন্তায় এমনভাবে। আমার বাবা সবসময় বলতো এই গ্রামের মানুষেরা নাকি খুব ভালো, কিন্তু যে আমার গোটা শরীরে বিষাক্ত গা দেখা দিল অমনি সবাই বদলে গেল। আমি এতক্ষণ কথাগুলো শুনে চলেছিলাম। এবার আমি বললাম, তোর কোথাও ভুল হচ্ছে মনু, ওরা কেউই খারাপ নয়। তুই একবার ভেবে দেখ, ওদের জায়গায় তুই থাকলে তুই কি করতিস? মূর্তিটা এবার আমার দিকে ঘুরে তাকালো। তার মুখের দাঁতগুলো যেন আরো বড় হয়ে গেছে। তার লাল টকটকে চোখ আমার দিকে ঘুরে তাকিয়ে অমলকে ছেড়ে এবার সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সে সরাসরি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু
এই মুহূর্তে দেহ বন্ধনও করা নেই। এগিয়ে আসতেই আমি দুপা পিছনের দিকে সরে গেলাম। তারপরই বুঝতে পারলাম এই বিপদ থেকে গ্রামকে বাঁচাতেই হবে। তাই আমি বললাম, তোর যদি গ্রামের লোকেদের উপর রাগ থাকে, তোর যদি মনে হয় গ্রামের লোকেদের ক্ষতি করলে তোর সমস্ত মনের কষ্ট দুঃখ সব কিছু পূরণ হয়ে যাবে, তাহলে তুই গ্রামের লোককে মারতে পারিস। আর শুরুটা তুই আমাকে দিয়েই কর। আমি দাঁড়িয়ে পড়লাম। বিভৎস মূর্তিটা অর্থাৎ মনুর আত্মা সে আমার দিকে এগিয়ে আসলে অমল পেছন থেকে চিৎকার করে উঠল, কি কি- কি করছিস তারানাথ? এই সরে যা এখান থেকে, সরে যা। মৃত্যুর পর মনু ফিরে আসেনি, ফিরে এসেছিল গোটা গ্রামের মানুষের প্রতি মনুর ভেতরে যে হিংসা বীজ বপন হয়েছিল, সেই হিংসা আর ক্ষোভ। মনু আমার দিকে আরো এগিয়ে এলো। একটা তীব্র গর্জন করে সে প্রায় ছুটে সে আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। মনুর গোটা শরীরটা আস্তে আস্তে যেন হাওয়াতে ছাই হয়ে মিলিয়ে যেতে লাগলো। মনুর মুখটা আমার মুখ থেকে মাত্র 1 হাত দূরেই ছিল। তার দাঁতের ফাঁক থেকে বেরিয়ে আসছিল বীভৎস লালা। লাল চোখে আমার দিকে তাকিয়ে দেখছিল। শেষ মুহূর্তে শুধু মনুর মুখ থেকে বেরিয়ে এসেছিল একটাই কথা, কি কি দোষ ছিল আমার? বল, কি দোষ ছিল? সেই বিভৎস মূর্তিটা হাওয়ায় মিলিয়ে যেতেই শ্মশান যাত্রীরা সবাই হই হই করে ছুটে এলো এইখানে। আমি মাটির উপরে বসে পড়েছিলাম। মাটির উপর ক্লান্ত হয়ে প্রায় শুয়ে পড়েছিল অমলও। সে রাতে আমরা সবাই একসাথেই বাড়ি ফিরে এসেছিলাম। পরদিন সকালে উঠেই আমি বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। সেই গ্রামে আর থাকার ইচ্ছে হলো না। আসার আগে অমল আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, বড় বড় ভুল করেছিলাম তারানাথ। সেদিন সেদিন আমার জন্যই হয়তো ছেলেটা অভিমান করে অমনভাবে বিজলদয়ের ওই পোড়া জমিটার কাছে গিয়েছিল। আমি আমি মনুকে মেরেছি তারানাথ, আমি মনুকে মেরেছি। তুই যে প্রায়শ্চিত্ত করেছিস, তুই যে মনে মনে অনুতাপ করেছিস, এটাই অনেক বড় রে অমল। এখন আর এসব ভাবিস না। আশা করি এই গ্রামে আর কোনো বিপদই হবে না। তারানাথ গল্প শেষ করতে আমরা উঠে পড়লাম। শো শো করে হাওয়া দিচ্ছিল, একটু পরেই বৃষ্টি নামবে। এমন সময় বেরিয়ে পড়াই ভালো। ট্রাম ধরেই বাড়ি ফিরতে হবে। বেরিয়ে আসার আগে তারানাথ বলল, মানুষের মনে যে কখন কি জমা হয়ে যায় আর তা যে কিভাবে ফিরে আসতে পারে তা আমরা কেন বোধহয় মধুসুন্দরী দেবী পর্যন্ত বলতে পারবেন না। হেই, তোমরা কি বলো হে? আমি কিছু বললাম না। কিশোরী বেরিয়ে আসতে আসতে বলল, ঠাকুরমশাই, আজ কিন্তু আমার মনে হলো অশরীরী আত্মা মানে ওই মনু যা করেছে তার মধ্যে ভুল কিছু ছিল না। আপনার মনে হতেই পারে যে মনু কাউকে মেরে অন্যায় করেছে, কিন্তু মনুকেও কিন্তু মেরেছিল গোটা গ্রামের লোক। চলি ঠাকুরমশাই, পরে আবার আসবো। এখন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমি বেরিয়ে এলাম। তবে বেরোবার সময় একবার তাকিয়ে দেখেছিলাম তারানাথের মুখেও যেন ছোট একটা হাসি ফুটে উঠেছিল।